রোগীর কল আসে। চট্টগ্রাম জেলার মধ্যে হচ্ছে প্রায় 1000+ রোগী হচ্ছে আহত। তাদেরকে আমরা এখনো ভালো করে ভেরিফাই করতে পারি নাই। আমরা জেলা প্রশাসনকে বলছিলাম যে আপনারা উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদেরকে আমাদের লিস্টের আওতায় নিয়ে আসেন, কিন্তু ওনারা এটা করতে ব্যর্থ হয়েছে। যার কারণে হচ্ছে 923 জন আহতের মধ্যে এখনো মাত্র 412 জন মতো আমাদের লিস্টেড আহত, বাকিরা হচ্ছে এখনো লিস্টের বাইরে। যার কারণে হচ্ছে আমাদের কাছে ডেলি ডেলি অনেকগুলো কল আসে। অনেকে আসা হচ্ছে যে মানে ওষুধ কিনতে পারতেছে না, অনেকে আসা হচ্ছে যে মানে তার এমন অবস্থা এটা কাকে গিয়ে বলতে পারতেছে না। তো আমরা জেলা প্রশাসনকে হচ্ছে কতগুলো আহতদের লিস্ট দিয়েছিলাম। এই জেলা প্রশাসনের মাননীয় যিনি জেলা প্রশাসক, উনি শুরুর দিকে আমাদেরকে বলছিল যে আমি আপনাদের কারণে আজকে এই চেয়ারে বসতে পারছি, কিন্তু উনি ওনার চেয়ারের বসার যে মূল্য, ওই মূল্য উনি শহীদ এবং যারা আহত তাদের প্রতিদান দেওয়ার ব্যর্থতার দিক দিয়ে উনি ওইটা রাখতে পারে নাই। কারণ হচ্ছে আমরা ওনাকে একটা লিস্ট দিয়েছিলাম, ওই লিস্ট অনুযায়ী উনি আহতদেরকে সহায়তা দেওয়ার কথা ছিল। আজকে যদি ওনাদেরকে কমপক্ষে ন্যূনতম একটা সহায়তা দেওয়া হইতো, তাহলে আজকে আমাদের আহত ভাইদের নিয়ে যে অভিযোগ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, এগুলো থাকতো না। জেলা প্রশাসনের অনেক কিছু করার থাকে, কিন্তু জেলা প্রশাসন ওটা করতে ব্যর্থ হয়েছে। এমনকি আমাদের 9 জন হচ্ছে শহীদ ফ্যামিলি, শুরুর দিকে 2-3 জন শহীদ ফ্যামিলির কাছে আগের জেলা প্রশাসন যেভাবে গেছিল, নতুন জেলা প্রশাসন ওইভাবে গেছে। কিন্তু আমাদের এমন কতগুলো শহীদ ফ্যামিলি এখনো আছে যার হচ্ছে ছোট ছোট 3টা বাচ্চা আছে, কিন্তু মহিলা মানুষ, ও কোথায় যাবে কিভাবে খাবে নিজেও জানে না। আরেকজন এরকম আছে ঢাকায় থাকতো, এখানে চলে আসছে, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও তাদের না উপজেলা প্রশাসন না জেলা প্রশাসন থেকে তাদের পক্ষে গিয়ে মানে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এখন পর্যন্ত যায় নাই। যার কারণ হচ্ছে এই শহীদ ফ্যামিলিগুলা আসলে কি করবো বুঝতেছে না, তারা কার কাছে যাবে। তো একটা জেলার মধ্যমণি যিনি, তার কাছে যদি ওরা যদি কোনো ধরনের সহায়তা না পায়, তাহলে তারা যাবে কোথায়? তো আমার হচ্ছে এই মানে অনুযোগগুলা জেলা প্রশাসনের কাছে থাকবে। বিশেষ করে আরেকটা হচ্ছে পুলিশ সুপার মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে। ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন প্রতারক চক্র হচ্ছে আমাদের শহীদ ফ্যামিলি এবং আহত ফ্যামিলিদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জুলাই ফাউন্ডেশন বিভিন্ন জায়গা থেকে কল করে মানে আর্থিক সহায়তা দেওয়ার নাম দিয়ে তাদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড এগুলো নিয়ে হচ্ছে তাদের অ্যাকাউন্টে যে টাকা পয়সাগুলো আছে ওগুলো হাতে নিচ্ছে, এমনকি বিকাশ নগদ থেকেও। তো ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে এরকম 7 থেকে 8 জন হচ্ছে ভুক্তভোগী, যারা এখনো পর্যন্ত 1 টাকা সহায়তা পায় নাই। উল্টো তাদের অ্যাকাউন্টে যে টাকা পয়সাগুলো ছিল উল্টা ওই টাকাগুলো হচ্ছে ওই প্রতারক চক্র ওখান থেকে হাতিয়ে নিচ্ছে। তো ইতিমধ্যে বেশ কয়েকটা থানায় জিডি করতে গিয়েও ওরা জিডি করতে পারে নাই। মানে আপনার ওসিরা বলে যে ওখানে কোন মানে প্রেক্ষাপটের ভিত্তিতে মোবাইল নাম্বার দিয়ে কোন অভিযোগগুলো ওরা গঠন করবে, কিভাবে জিডিটা নেবে। যার কারণে হচ্ছে এই প্রতারক চক্রগুলা দিন থেকে দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন ভাবে ওরা বিভিন্নভাবে ফিরে আসতেছে। আমাদের আহত ভাই বোন যারা আছে, শহীদ ফ্যামিলি যারা আছে, তাদের পক্ষে পরিবারের বিভিন্ন মানুষের যে টাকা পয়সাগুলো আছে বিভিন্ন অ্যাকাউন্টে বিকাশ নগদে, ওই টাকাগুলো হচ্ছে ওরা হাতিয়ে নিচ্ছে। তো আমি পুলিশ প্রশাসনকেও বলবো, যারা আপনাদের কাছে এরকম অভিযোগগুলো নিয়ে যায় তাদের যথাযথভাবে আইনি সহায়তা দেওয়ার জন্য। আর জেলা প্রশাসনকেও বলবো, আপনারা হচ্ছে উপজেলা পর্যায়ে নির্দেশনা প্রদান করুন। যারা এখনো লিস্টের আওতায় আসে নাই, আমাদের এখনো আমি বলতে পারবো 3 থেকে 400 আহত এখনো হচ্ছে আপনার লিস্টের আওতায় আসে নাই। কিভাবে তাদেরকে লিস্টের আওতায় নিয়ে আসা যায়, ওটার জন্য আপনারা যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায় ওটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম। পিতা মাতা, আমার আহত ভাই বোনদের পিতা মাতা, আহত ভাই বোন সবাই আমার পক্ষ থেকে আপনাদের সুস্থতা এবং যারা নিরাপদ আছে তাদের মাগফিরাত কামনা করছি। আজকের এই সমাবেশ আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মত বিনিময় নিয়ে সংগঠিত হয়েছে। এই সমাবেশে মূলত আমরা যারা আহতরা এখানে উপস্থিত হয়েছি তারা সকলেই জানি যে জুলাই মাসে আমাদের সঙ্গে কি ঘটিত হয়েছে। এই ঘটনার পরও এখনো অনেক সরকারি জায়গায় অনেক বড় বড় উচ্চপদস্থ পদে আমরা এখনো দেখতে পাই আওয়ামী দোসররা কিন্তু এখনো অবস্থান করতেছে। আমার বিনীত অনুরোধ থাকবে তাদেরকে এই পদগুলো থেকে যাতে সরানো হয়, কারণ তারা গাদ্দার মনে ভালো হয় না, সে গাদ্দারি করবে, মির্জাফরি সে করবে। তাদের কারণে আমাদের যারা রক্ত দিয়েছে, যারা যে ভাই বোন প্রাণ দিয়েছেন,
তাদের রক্তের সাথে বেইমানি হবে, আমাদের রক্তের সাথে বেইমানি হবে তাদেরকে যদি সরানো না হয়। তারা কোনো না কোনো একদিন ঠিকই বেইমানি করবে এবং দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং আওয়ামী দোসরকারীরাও এখনো অরাজকতা, বিভিন্ন দুষ্কৃতিকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আমাদের বাংলাদেশকে যাতে একটি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাওয়া যায়। আমি তারা যদি আমাকে যদি দেখে রাখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা ততই আরোগ্য হব। আমাদের ভিতর কেউ ফাটল দিতে পারবে না, আমাদের এই ঐক্যর মধ্যে কেউ ফাটল দিতে পারবে না, মানে পারবে না। দরকার হলে রাজপথে যদি আবারও নামতে হয় আবারও নামার জন্য প্রস্তুত। শরীরের যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত রাজপথে নামার জন্য প্রস্তুত। আমরা একবার রাজপথে নামছি কেউ আটকে রাখতে পারবে না। এটা ভাবিয়েন না যে আমাদের কাছে আমাদেরকে পড়ার টেবিলে পাঠাই দিবেন, এটা রাজনীতি খেলা। আমরা রাজনীতি করতেও শিখেছি, আমরা এই গণঅভ্যুত্থানের রাজনীতি করাও কেমনে করতে হয় সেটাও আমরা শিখেছি। আমরা দেশকে স্বৈরাচারীর হাত থেকে বাঁচাতে পারছি, আমরা দেশকে সংস্কারও করতে হবে। আগে সংস্কার, তারপর নির্বাচন। আগে দেশের সংস্কার করতে হবে। আগে যদি দেশের সংস্কার করা না হয় তাহলে আমাদের শহীদ ভাইদের সাথে রক্তের সাথে বেইমানি করা হবে, আমাদের সাথে বেইমানি করা হবে। এটা আমাদের সরকার, এই বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে আমার শহীদ ভাইদের রক্তের উপর, আমাদের রক্তের উপর। আমাদের এই দেশের যদি আগে সংস্কার না হয় তাহলে আমাদের রক্তের সাথে বেইমানি হবে। একটা কথাই বলবো, যে যেটাই করেন না কেন আপনারা আমাদের ঐক্যে ফাটল দিতে পারবেন না। যারা আমাদের যে শহীদ ভাইগণ ইন্তেকাল করছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।